আজকের দারুণ ঘটনাবহুল দিন। এই দারুণ ঘটনাবহুল দিনে আসলে বিষয় কি হবে এটি নিয়ে আমরা অনেক ভাবছিলাম। একদম শেষ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত আসলো, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। এবং তার আগে একের পর এক ব্রেকিং নিউজ আসলো একদিনে। আজ একদিনেই ব্রেকিং নিউজ। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে টুইট করে বসলেন যে পূর্ণ যুদ্ধবিরতিতে একমত হয়েছে পাকিস্তান এবং ভারত, এবং তার এই টুইটের পরপরই দুই দেশ থেকেও জানানো হলো। বিক্রম মিস্ত্রি নিজেই সংবাদ সম্মেলন করলেন এবং ভারতের পক্ষ থেকে ভারতের সেনাবাহিনীর সদস্যরাও মুখপাত্ররাও সংবাদ সম্মেলন করেছে এবং একইভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন। এবং সেই সাথে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য যে আন্দোলন চলছিল সেই আন্দোলনও শেষ পর্যন্ত কর্মসূচি থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা। এই সব কিছু মিলিয়ে এর উপর আবার আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো গেল 2 দিনে একটি বিভাগ বাদে সারা দেশের 7 বিভাগে তাপদাহ চলছে এবং এই তীব্র গরমে জনজীবনও অতিষ্ঠ। অর্থাৎ আমাদের যুদ্ধ রাজনীতি ও উত্তাপ। আজকে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের বিষয় যুদ্ধ রাজনীতি ও উত্তাপ। এই উত্তাপ রাজনীতির উত্তাপ হতে পারে, এই উত্তাপ যুদ্ধের ছুড়ে দেয়া মিসাইলের যে আগুন সেই আগুনের উত্তাপ হতে পারে, এই উত্তাপ আক্ষরিক অর্থেই সূর্যের উত্তাপ হতে পারে। আমরা শুরু করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক সদরুল হাসান, আপনাকে স্বাগত, এবং আছেন তথ্য প্রযুক্তি ও জ্বালানি বিশেষজ্ঞ শাখাওয়াত চৌধুরী, আপনাকেও স্বাগত। দর্শক, বরাবরের মতো আজকেও কিন্তু ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনারা কি মনে করছেন সেই বিষয়টি জানাতে পারেন। পাক ভারতের যুদ্ধ নিয়েও আপনারা এই যে যুদ্ধবিরতি কার্যকর হলো সেই বিষয়টিও জানাতে পারেন। আমরা প্রথমেই শিরোনামগুলো দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের উল্লাস। পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না বিএনপি, ভোটের অধিকার রক্ষায় সজাগ থাকতে বলেন তারেক রহমান। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল। জুলাই গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর, আইন হবে গুমের বিচারে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের তদন্ত চলমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে ভারতের মাথা খারাপ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সেদেশে বাংলাদেশি মিডিয়া বন্ধ করা দুর্ভাগ্যজনক। এবং ভারত পাকিস্তান যুদ্ধের ইতি টানলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে দুই দেশ, নিরপেক্ষ জায়গায় আলোচনা। দর্শক, শুরু করছি আলোচনা। সদরুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের তো দিনভরই ঘটনাবহুল এবং স্থানীয় পর্যায়ে ঘটনাবহুল, আঞ্চলিক পর্যায়ে ঘটনাবহুল এবং আন্তর্জাতিক পর্যায়ে ঘটনাবহুল। আমি আমাদের দেশের যে বিষয়টি আমরা একদম শেষ মুহূর্তে যেটি দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময়ের রাজনৈতিক দল, 70 বছর 75 বছর পূর্তি তারা পালন করেছে কয়েকদিন আগে তারা ক্ষমতায় থাকতে। সেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বিচার শেষ না হওয়া পর্যন্ত, যে গণহত্যার বিচার এবং নেতারা তাদের বিচার রয়েছে যারা এই গণহত্যার সাথে জড়িত, এই পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং এটি আসলে নিষিদ্ধ সরকার বাধ্য হয়েছে বলা যায় ঘোষণা করতে, কারণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো সেখানে আন্দোলনে ছিল। তার কিছুক্ষণ আগে যেটি বললাম যে যুদ্ধবিরতির বিষয়টি আমরা আলোচনা করব। তবে আওয়ামী লীগের বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময় এই সাংবাদিকতা দেখেছেন এবং এই রাজনীতির মাঠটিও দেখেছেন। এই যে নিষিদ্ধের ঘোষণা, এইটাকে কি আসলেই সত্যিকারের নিষিদ্ধের ঘটনা বলবেন আপনি, নাকি না ঠিক এই মুহূর্তে সেন্টিমেন্টটা যাতে একটু স্থিমিত হয় সেই রকমের কোনো কিছু? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আপনি খুব সহজভাবে একটি কঠিন প্রশ্ন করেছেন যে সত্যিকার অর্থে কি আওয়ামী লীগ নিষিদ্ধ
না একটি সাময়িক কিছুটা উত্তেজনা প্রশমনের জন্যে সরকার এটা ব্যবস্থা করেছে? আমি আসলে বিষয়টা একটু ভিন্নভাবে দেখি। আওয়ামী লীগের বাংলাদেশে তো এই রকম একটা পরিণতি হওয়ার কথা ছিল না, তাই না? কারণ আমরা যাই যে বলি না কেন, এটাই ইতিহাস যে আমাদের স্বাধীনতা যুদ্ধ অথবা মুক্তিযুদ্ধ, এটা যেটাই বলেন, স্বাধীনতার আন্দোলন বা ৭১ সাল পর্যন্ত আওয়ামী লীগের যে ভূমিকাটা ছিল সেটা ছিল সম্পূর্ণ গণমুখী একটি ভূমিকা। এদেশের মানুষের হৃদয়ের কথা আওয়ামী লীগ উপলব্ধি করতে পেরেছিল তখন, এবং এদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ তারা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে স্বাধীনতার পরেই আওয়ামী লীগের যে সমস্ত চেতনা যেগুলো সামনে নিয়ে এসে মানুষের জনসমর্থন তারা আদায় করেছিল, সম্পূর্ণভাবে তার রিভার্স একটা পলিসি তারা গ্রহণ করলো। এবং আপনার পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছে। এটি তো হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগ নিজেই নিজেকে নিষিদ্ধ করেছে সেই সময়। হ্যাঁ, এবং আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করে বাকশাল নামে একটি আসলে জগা খিচুড়ি মার্কা বলা চলে একটি দল, এবং সেই দল আপনার ইচ্ছা হলেও আপনাকে করতে হবে, ইচ্ছা না হলেও করতে হবে, আর এর বাইরে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না। আওয়ামী লীগের কাছ থেকে এই ধরনের বিষয় তো কেউ কখনো আশা করেনি। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাকাল থেকে যে সংগ্রাম, যত বড় বড় নেতারা আওয়ামী লীগের সাথে ছিলেন, সব দিক থেকে মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে আমরা সবসময় একটি রাজনৈতিক, একটি গণতান্ত্রিক, একটি কি বলবো, জনমুখী নীতি আমরা আশা করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ ওই সুযোগটা যখন পায়, এসে তারা গণতন্ত্র হত্যা করে। দ্বিতীয়বার আবার যখন তারা সুযোগ পেল, বিশেষ করে আমি বলবো যে ২০০৯ সালে, সেটা যেভাবে যদি যোগ করি, সে গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করে কিনা। এক্স্যাক্টলি। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে আওয়ামী লীগের কাছ থেকে এইভাবে ফ্যাসিবাদী একটা আচরণ, এটা কখনোই আমরা আশা করি নাই। আর মনে রাখতে হবে, যারা গণতন্ত্রকে হত্যা করে, আসলে গণতান্ত্রিক স্পেস তাদের জন্য কিন্তু প্রযোজ্য না। সো যেভাবে আজকে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমি মনে করি যে এটা সাময়িক হোক অথবা পার্মানেন্টলি হোক, আমার মনে হয় এটা সঠিকই কাজটা করেছে। আপনি দেখেন যে যখন হিটলারের দলকে নিষিদ্ধ করা হয় জার্মানিতে, সেটা কিন্তু এই একই ধরনের কারণেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। একসময়কার জনপ্রিয় দল, একসময়কার জনপ্রিয় দল, এবং তারা বিপুল জনপ্রিয় দল ছিল, এবং চরম জাতীয়তাবাদী হয়ে তারা অন্য কোনো দলকে যেমন আপনার সহ্য করতে পারেনি, এবং একটা পর্যায়ে সারা দুনিয়াটাকে তারা তাদের কবজায় নেয়ার জন্য চেষ্টা করেছে। এই ধরনের কোনো ফ্যাসিবাদী বা এই ধরনের, এটাকে কি বলবো আমি বাংলায় যদি বলি, পার্টিকে কি আওয়ামী লীগের সাথে তুলনা করছেন? আমি পুরোপুরি তুলনা না করলেও আমি বলবো যে একই নেচারের দুটো দল। দুটো দল মানে আমি আরেকটি তথ্য যদি খেয়াল করেন, সেটি হলো যে নাজি পার্টি তো জার্মানিকে ফ্রান্সের কাছে দিয়ে দেয়নি, কিন্তু আওয়ামী লীগের বেশ কিছু কার্যকলাপ ছিল যে অন্য কোনো দেশের অধীনে চলে যাওয়ার মতো। হ্যাঁ, আওয়ামী লীগের এবারে জানি না দেশপ্রেমের সংজ্ঞা কি, কিন্তু এই জায়গাটাকে আপনি ব্যাখ্যা করেন কিনা? আমি অবশ্যই ব্যাখ্যা করব। দেখেন, আওয়ামী লীগের এবারের বিশেষ করে ২০০৯ সালে আসার পরে আমি হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের কাছে যে শেখ হাসিনা বোধহয় দেশ পরিচালনা করছে। আসলে আমি তা মনে করি না। এর প্রতিটি সিদ্ধান্ত এসেছে আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে, এবং প্রতিবেশী দেশ যেই ধরনের যা চেয়েছে, আওয়ামী লীগ সরকার কোনো একটি আপনি বিষয় দেখাতে পারবেন না যেখানে আওয়ামী লীগ দ্বিমত প্রকাশ করেছে। প্রতিটা ক্ষেত্রে যা চেয়েছে, আপনার ফেনী নদীর পানি থেকে শুরু করে, করিডোর থেকে শুরু করে,
আপনার আমাদের পোর্ট ব্যবহার করা থেকে শুরু করে, জি, এমনকি আমরা সম্পর্ক স্বামী স্ত্রীতে নিয়ে চলে গেলাম। এক্স্যাক্টলি আমাদের প্রধানমন্ত্রী নারী, ওদের প্রধানমন্ত্রী ক্ষেত্রে পুরুষ, আমরা স্বামী এবং স্ত্রীতে চলে এমনও গেলাম। শোনা যায় যে আসলে এই দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা সর্বব্যাপী একটি প্রভাব বিস্তার করেছিল এবং এদেশীয় দোসরও ছিল। এবং এদেশীয় দোসররা ছিল, এবং আওয়ামী লীগের নিজস্ব সত্তা বলতে সেখানে কোনো কিছুই এক্সিস্ট করে নাই। এই ধরনের একটা পরিস্থিতিতে কিন্তু আসলে কখনোই আপনি যখন জনগণের ভাষা না বুঝতে পারবেন, জনগণের মনের ভাষা যখন আপনি রিড করতে না পারবেন, এবং আপনি ধরেন একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে। আসলে এই পরাধীনতা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারিনি। ইভেন আওয়ামী লীগের মধ্যে যারা একটু স্বাধীন চিন্তা চেতনার লোক ছিল, তারাও কিন্তু আওয়ামী লীগের এই বিষয়গুলোকে কখনোই মেনে নিতে পারেনি। আপনি ধরেন সর্বশেষ আওয়ামী লীগের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন সাহেব, উনি বসে প্রকাশ্যেই বললেন যে আমি দিল্লির সরকারকে অনুরোধ করেছি যে আওয়ামী লীগকে যেভাবেই হোক এই দেশে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। নাম বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগও না, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তো এটা এই দেশের মানুষ নির্ধারণ করবে এদেশে কে ক্ষমতায় আসবে, কার দ্বারা এদেশের মানুষ শাসিত হবে, পরিচালিত তবে আপনি হবে। যে শেষ যে তথ্যটা দিলেন সেটির একটি সুপারফিশিয়াল ব্যাখ্যা আছে, কিন্তু যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেখে রেখেছেন ভারত। হ্যাঁ, সেটা জন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘ সময় প্রবাসের ছিলেন, যুক্তরাষ্ট্রে কাজ করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, বাংলাদেশেও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আমি একজন নাগরিক, এবং যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের রাজনীতিগুলো দেখেছেন, সেই জায়গা থেকে আমি জানতে চাই আওয়ামী লীগের এই পরিণতিতে আপনি কতটা হতবাক, নাকি অবাক, নাকি এটি এই পরিণতি কাম্য ছিল মনে করেন? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এখানে আমি পার্সোনালি মনে করি এটা ওদের জন্য এটা প্রয়োজনীয় ছিল, এটা কাম্য ছিল। আওয়ামী লীগের জন্য নাকি বা দেশের জন্য? দেশের জন্য না, দেশের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা প্রয়োজনীয়। এই সময়ে যেটা সরকার যেটা ডিসিশন নিয়েছে, সেটা সাময়িক হোক কিংবা ফর লং টার্ম হোক, সেটা একটা রাইট ডিসিশন। বিকজ এই দেশে জনগণ অনেক কিছু আশা করেছিল আওয়ামী লীগের কাছ থেকে। আমরাও বিদেশে বসে অনেক কিছুই আশা করেছি, কিন্তু যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করা হয়েছে, শুধু ভারতের সাথে নয়, এই যে একটা অ্যারোগেন্সি শেখ হাসিনার ভিতরে ছিল, সেই অ্যারোগেন্সিতে একটা আমরা কিন্তু বিশ্বব্যাপী যদি দেখি, এই যে আপনি হিটলারের কথা বললেন একটু আগে, যতই ফ্যাসিবাদী যতই নেতা থাকুক দুনিয়াব্যাপী, তারা সবাই কিন্তু একসময় না একসময় এই অ্যারোগেন্সিতে চলে আসে যে তারা ছাড়া কেউই ভালো না, বা তারাই সবচেয়ে বেশি জানে। এই সব জানতা একটা আই এম দ্য ওয়ান, আই এম দ্য অনলি ওয়ান। তো এই যে একটা ইয়ে ছিল, যে আওয়ামী লীগের একটা চিন্তা ছিল যে সারা জীবন তারা যতদিন ইচ্ছা তারা সরকারে থাকবে। আওয়ামী লীগও ছিল না, শেখ হাসিনা হয়ে উঠল বিষয়টা। রাইট। এখন কথা হলো যে সেই ধরনের একটা অ্যারোগেন্সি যখন চলে আসে একটা দলের, অ্যান্ড দেন বাই ডিফল্ট তারা কিন্তু ফ্যাসিবাদী হয়ে যায়, এবং তারা তখন তাদের স্বার্থই দেশের স্বার্থ চাইতে বেশি মনে করে। তো এই মুহূর্তে আমি মনে করি তাদের বিচার হওয়া পর্যন্ত, অন্তত সেই পর্যন্ত দেখা উচিত যে তাদেরকে নিষিদ্ধ করা উচিত, এবং এরপরে ডিসিশন নেওয়া উচিত যে শুড দে কন্টিনিউ টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ। কখন করা উচিত? যখন বিচারটি শেষ হবে, গণহত্যার বিচারটি? আমার মনে হয় যে গণহত্যার বিচারটা অবশ্যই গণহত্যার বিচারের পরে, আর এর পরেও কিছু ডিসিশন আছে। সেটা হলো যে আওয়ামী লীগের যারা যারা নেতা বা নেত্রী ছিলেন, তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে, করাপশন বলেন, টর্চার বলেন,
একরকম যে দ্যাট অ্যারোগেন্সিতে তারা কিন্তু রীতিমতো মানে সবাইকে মানে দমিয়ে রেখেছিলেন, রাইট? সব জায়গায় তাদের কিন্তু আধিপত্য ছিল। এই যে একটা প্রভাব তারা ফেলেছে, সেইটাকে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে সেটার থেকে আমাদেরকে না, বেরিয়ে আসতে হবে। তারা তো উন্নয়নের রাজনীতি করেছে। আমরা দেখেছি বড় বড় অট্টালিকা হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এগুলোকে আপনি উন্নয়ন হিসেবে অস্বীকার করতে পারেন না। মেট্রো রেল হয়েছে, মেট্রো রেল একটা স্টেশন ভেঙে ফেলা হয়েছিল, মানে শত শত স্টুডেন্ট মারা গেছে এবং স্টুডেন্টরা ক্ষোভে স্টেশনটা ভেঙে ফেলেছিল। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্টেশনের বিষয়টি বললেন, অনেক টাকা খরচ করে সেটি বানানো হয়েছিল। অনেক কিছুই করা হয়েছে বাংলাদেশের। তো সেই জায়গাতে আপনি কিভাবে বলেন যে তারা শুধুমাত্র দুর্নীতি করেছে, করাপশন করেছে? না, ও তারা দেখেন, যখনই একটা কথা আমি শুনতাম আর কি আগে, যে প্রজেক্ট আনেন প্রজেক্ট, তো আমাদেরকে বলতো অনেক সময় অনেকেই যে একটা প্রজেক্ট দেন। কিসের প্রজেক্ট? যে কোনো প্রজেক্ট, মানে এটা একটা অ্যাবসার্ড একটা কথা, একটা প্রজেক্ট দেন, তার মানে কি আমি টাকা বানাবো বা আমরা টাকা বানাবো, মানে একটা টাকা প্রজেক্ট বানানোর প্রজেক্ট। যে মানে কোনো এটা কি এরকম যে টাকা বানানোর যে মেশিন, সেই মেশিনগুলো নিয়ে আসবে, ব্যাংক বলবে যে এত টাকা ছাপানো যাবে, এরকম কিছু না, এটা হলো যে সালের প্রজেক্ট। এটা হলো যে আপনার পদ্মা সেতু বলেন বা কর্ণফুলী টানেল বলেন, এগুলো তো ব্রিজ, এগুলো তো আর টাকা না। এইটার থেকেই তো টাকাটা বের হচ্ছে। আপনি যখন বাংলাদেশের একটা রেল লাইন কিংবা একটা রাস্তা করতে, কিংবা একটা আন্ডারগ্রাউন্ড কিংবা অ্যাবভ গ্রাউন্ড একটা ইলেকট্রিসিটি লাইন করতে, যখন 4-5 টাইম কস্ট মোর দেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা নেপাল কিংবা ভুটান বা আমেরিকা, ইভেন আমেরিকার চাইতে যখন এক্সপেন্সিভ হয়, তো ওই প্রজেক্টগুলো কিন্তু আলটিমেটলি দেশের জন্য হচ্ছে, কিন্তু ওটা আমরা 3 গুণ 4 গুণ 10 গুণ আমি বেশি করে আপনাকে প্রশ্ন করছি। করতেই পারতাম যে আমেরিকার চেয়ে এক্সপেন্সিভ হতেই পারে। আমাদের এখানে ইট বালু সিমেন্টের দাম বেশি, আমাদের এখানে শ্রমিকের দাম বেশি, এবং আমাদের এখানে যারা প্রজেক্ট নিচ্ছে তাদের বুদ্ধিরও দাম বেশি হতে পারে। কিন্তু আমি একটু সদরুল হাসানের কাছে আবারও আসতে চাই। সেটি হলো যে তিনি যেটা বললেন যে ইন্ডিয়ার চেয়েও দাম বেশি ছিল। 1 কিলোমিটার ওভারপাস বা ফ্লাইওভার যেটা বলেন, বাংলাদেশ 246 কোটি টাকায় করেছে 1 কিলোমিটার, যেখানে ইন্ডিয়ায় দিল্লিতে 36 থেকে 40 কোটি আর পাকিস্তানে 32 থেকে 35 কোটি এরকম। তো যাই হোক, আপনার কি মনে হয় যে যেই প্রতিবেশী দেশের কথা আওয়ামী লীগ শুনতো, আসলে কি এই প্রতিবেশী দেশকেও আপনি বলতে পারেন আওয়ামী লীগ নিজে কেন এমন কি হলো, একটা মানুষকে চলতে হলো কত কোটি টাকা দরকার বা কয় হাজার কোটি টাকা দরকার, নাকি তারা বুঝেছিলেন যে এমন একটা সময় আসবে তাদের প্রত্যেককে বিদেশে চলে যেতে হবে? যেভাবে এখন হঠাৎ করে আব্দুল হামিদ চলে গেলেন এবং উনি যাওয়ার পরে সেলিনা হায়াত আইভি ওখান থেকে গ্রেপ্তার হয়ে গেলেন, যারা দুইজনই রিফাইন্ড আওয়ামী লীগ বলে একটা ঘটনা শুনছিলাম। এরপর ছাত্র জনতা নেমে আসলো, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেন। এই যে এগুলো কি, এইটা কেন? তারা তো গণহত্যাকারী, তারা কিভাবে চলেই যান, আবার তিনি রেড পাসপোর্টেই চলে গেলেন। ধন্যবাদ। এই খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনার। আসলে আমি তো সাংবাদিক, তো সাংবাদিক হিসাবে আপনার ধরেন মন্ত্রী, মিনিস্টার, ওই সময়ের সেক্রেটারি, আমলা, দলের লোকজন, দলীয় ব্যবসায়ী, এদের সাথে আমার যথেষ্ট ইন্টারেকশন হয়েছে। এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি যে এরা প্রত্যেকেই তাদের বউ বাচ্চা আপনার বিদেশে, এমনকি সাংবাদিকদের মধ্যেও না? হ্যাঁ, সাংবাদিকদের মধ্যেও সংবাদ সম্মেলন, তাদের বউ বাচ্চারা বিদেশে, তাদের পড়াশোনা, তাদের ছেলেমেয়েরা সবাই বিদেশে, শুধুমাত্র সে নিজে থাকে দেশে। এবং আপনি যদি ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা ধরেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছেলে মেয়ে নসরুল হামিদ বিপু, জি নসরুল হামিদ বিপু, তারা কিন্তু দেশের বাইরে আগে থেকেই। আপনি যদি ধরেন সর্বশেষ, মানে আমি ছোট অফিসারের কথা বলি, পাওয়ার সেলের মোহাম্মদ হোসেন, উনি তো একটা অফিসার ছিলেন, তাই না? দলীয় লোক হিসেবে তাকে এনে বসানো হয়েছিল। ওনারও কিন্তু ফুল ফ্যামিলি আমেরিকায়। নিশ্চয়ই প্রজেক্টর আপনি জানেন। হ্যাঁ, অবশ্যই। তো প্রত্যেকের মধ্যে কিন্তু টাকা বানানোর একটা প্রবণতা ছিল, এবং টাকা বানানোর প্রবণতা ইন এ সেন্স, তারা তো প্রত্যেকেই বেতন পান, টাকা বানানোর প্রবণতা এবং তারা হাই স্যালারি পান। তারা জানতেন যে আওয়ামী লীগ বিশেষ করে প্রথমবার 2014 সালে যেভাবে ক্ষমতায় এসেছে, আসলে এইভাবে ক্ষমতায় এসে বেশি দিন টিকে থাকা যায় না। আপনি ভোটবিহীন ক্ষমতায় আসলেন, কতদিন টিকে থাকবেন?
তারপরেও শুধু প্রতিবেশী দেশের সাপোর্টের কারণে 14-র পরে 18 সালে আরেক ধরনের প্রতারণা করে টিকে গেছে। 18-র পরে 24 পর্যন্ত প্রতিটি টিকবে। প্রতারণাই ছিল ইনোভেটিভ, নতুন। হ্যাঁ, নতুন নতুন প্রতারণা। এবং 24-এ এসে যে তারা টিকবে এটা আমরা অনেকেই ভেবেছিলাম যে নাও টেকার কথা, কিন্তু যেভাবেই হোক কোনোভাবে ইলেকশনটা করে ফেলেছিল এবং ইলেকশন করে তাদের ভিতরে এমন এক বড় ধরনের কনফিডেন্স, এটা ওভার কনফিডেন্স তৈরি হয়েছিল যে আমরা আমৃত্যু আজীবন এই দেশে আর কেউ আসবে না, শুধু আওয়ামী লীগ থাকবে। তো যেই বিষয়টা তারা আগে থেকেই তাদের একটা মানসিকতা ছিল দেশের বাইরে টাকা পাচার করা। আপনি জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন পদ্মা ব্রিজের প্রথম যে আপনার যে কস্ট, সেটা কিন্তু যদি আপনি বিলিয়ন ডলারে ধরেন $1.2 বিলিয়ন, সেটা নিয়ে গেল $4 বিলিয়ন উপরে। আপনি ধরেন নিউক্লিয়ার আমাদের যে পাওয়ার প্রজেক্ট রূপপুর, এই একই প্রজেক্ট আমরা করেছি 13.65 এর মতো আমাদের টোটাল কস্ট গিয়ে পড়বে বিলিয়ন ডলার, মানে আপনার 1.5 লক্ষ কোটি টাকার উপরে। একই প্রজেক্ট ভারত করেছে, আমাদের হচ্ছে 2400 মেগাওয়াট, ভারত হচ্ছে 6000 মেগাওয়াট, 6000 মেগাওয়াট। আপনি কত গুণ বেশি ভাবেন, ডাবলের চেয়েও বেশি এই একই টাকায়। আপনি আমাদের এখানে যে টানেল হয়েছে, এই টানেলের কোনো ইউটিলিটি নাই, কিন্তু এই টানেলও 10,000 কোটি টাকার উপরে গিয়ে খরচ হয়েছে। এই টানেলটা কি আমাদের খুব প্রয়োজন ছিল? টানেল তো সেই সব দেশে হয়, যেমন ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে টানেল আছে লন্ডন আর ফ্রান্সের মধ্যে, তারা তাদের কনজেশন কমানোর জন্য। টানেল হলো একদম লাস্ট পর্যায়ে। এক্স্যাক্টলি। এবং আমাদের ওখানে কিন্তু আপনার যে পরিমাণ ট্রাফিক আমরা মানে ক্যালকুলেশন করে এই ধরনের প্রজেক্ট করা হয়, সেই ক্যালকুলেশনটাও কিন্তু এখানে হয়নি। কোনো টানেলের যে খরচ, সেই খরচে আমাদের কি ট্রাফিক কনজেশন ছিল? কোনো কিছু ছিল না। আর 3টা ব্রিজ করা যেত। এবং এই প্রজেক্টগুলো মূলত আপনার নেওয়া হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল মূলত টাকা মারার জন্য, আর কোনো কিছু না। এটা দেখানো হয়েছে যে আমরা বিশাল উন্নতি করছি, বিশাল বড় বড় কাজ করছি, কিন্তু মূল উদ্দেশ্য ছিল তাদের এর মাধ্যমে টাকা কামিয়ে দেশের বাইরে পাচার করা। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি রিসেন্টলি একটা গল্প শুনলাম, একজন সচিব, উনি পূর্ত সচিব ছিলেন, করোনার সময় ওনার ছেলের বউর কাছে পুত্রবধূর শখ হয়েছে এখান থেকে একটা বিড়াল নেবে, সেই 27 লক্ষ টাকা খরচ করে সেই বিড়াল 3 দিন বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন করে অস্ট্রেলিয়াতে নিয়েছে। এই ধরনের আপনার বিলাসিতা, এই ধরনের যার যেরকম ইচ্ছা, মানে টাকা যত পারে কামানো, টাকার মানে কামানোর জন্যে একে কি রাম রাজত্ব বলে? হ্যাঁ, রাম রাজত্বকেও আসলে এই রাম রাজত্ব ভারত বাংলাদেশে করলো। হ্যাঁ, এই দলগুলো। আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা এই নিয়ে আরো আলোচনা আসবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার। আমাদের আজকের বিষয় যুদ্ধ, রাজনীতি ও উত্তাপ। আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপটি আমরা করছিলাম। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়গুলো বলছিলেন, এইটা তো এমন যেটা যে এই বিষয় নিয়ে কথা বললে আমরা এই 30-40 মিনিট কিছুই বলা যায় না, এবং আমরা এমনভাবেই কথা বলতে হবে ফ্যাক্ট, যে একটা সময় অন্য মানুষের মনেই হতে পারে যে এত অপরাধ কিভাবে করতে পারে। আমি শুধু একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে আপনার অপরাধের তো কোনো শেষ নেই, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় অপরাধ মনে হয় যে আওয়ামী লীগ এদেশের বিউরোক্রেসি বা আমলাতন্ত্র, যেটা আসলে যে কোনো দেশ রাষ্ট্র পরিচালনার জন্য একটা ব্যাকবোন হিসেবে কাজ করে। আপনি দেখবেন ভারতের আমলাতন্ত্র, এরা কিন্তু খুব দেশপ্রেমিক এবং
কোনো দলের সুনির্দিষ্ট দলের প্রতি লয়াল না। অন্তত নির্বাচন কমিশন, হ্যাঁ, নির্বাচন কমিশন বলেন অথবা ওদের ব্যুরোক্রেসি যেটাই বলেন, কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ আমার দৃষ্টিতে তারা এই ব্যুরোক্রেসি যে চরিত্র, এই চরিত্রটা নষ্ট করে ফেলেছিল। আমার ধরেন আমি প্রায় 36 বা 37 ইয়ার্স জার্নালিজম করি, সাংবাদিকতা করি। তো আমরা যখন সচিবালয়ে যেতাম আগে কখনোই কোনো আমলা তার সাথে আলাপচারিতায় কখনোই তিনি প্রকাশ করতে চাইতেন না তিনি ছাত্র জীবনে কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি ছাত্র দল করতেন না ছাত্রলীগ করতেন, অথবা ওনার রাজনৈতিক পরিবারের মানে কোনো কিন্তু আপনারা বলেছেন যে তারা অনেক ভয়ে এটা করতে হয়েছে, বাধ্য হয়েছেন তারা। কিন্তু আওয়ামী লীগের এই সময়ে এই 15 বছর যখনই কোনো আমলার সামনে আমরা যেতাম কথা বলতে চাইতাম, উনি শুরুই করতেন যে আমি ছাত্রলীগের অমুক ইউনিভার্সিটিতে অমুক নেতা ছিলাম, আমার বাবা অমুক জায়গার আওয়ামী লীগের নেতা, আমার চাচা অমুক জায়গার আওয়ামী লীগের এমপি, আমার ভগ্নিপতি অমুক জায়গার আওয়ামী লীগের এই নেতা, এবং উনি বোঝাতে চাইতেন যে আমি আওয়ামী লীগের লোক। এই যে একটা প্রবণতা, এই প্রবণতার কারণে কিন্তু আসলে পুরো আমলাতন্ত্র এই প্রতিযোগিতা দেখা গেছে যে যারা এগুলো বলে পরবর্তীতে তাদেরই প্রমোশন হচ্ছে, তারাই উপরের দিকে যেতে পারছে, এবং একটা অসুস্থ প্রতিযোগিতা আমলাদের মধ্যে শুরু হয়েছিল। একটু জন চৌধুরীর কাছেও আসতে চাই, সেটি হলো যে আলোচনা তো এরকম আলোচনা চলতেই থাকবে, কিন্তু আমি স্পেসিফিক আলোচনা জানতে চাই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিক্সন কেলেঙ্কারিটা আমরা খুব শুনেছি, রাষ্ট্রপতি ছিলেন, ওয়াটারগেট কেলেঙ্কারি যেটি রিচার্ড নিক্সন তিনি করেছিলেন। এরপর মনিকা লিউনিস্কিটা জানতে পারলাম আমরা, বিল ক্লিন্টনকে তারা ইমপিচ করেনি, কিন্তু তারা রায়টা দিয়েছে তুমি রাষ্ট্রপতি, তুমি এটা করতে পারো না। এমন না যে এই যুক্তরাষ্ট্রে কিন্তু পর্নোগ্রাফি এক নাম্বারে, হ্যাঁ, কিন্তু একজন রাষ্ট্রপতি এটা করতে পারে না, ইটস আ আইডল, মানে আদর্শ হিসেবে। একজন রাষ্ট্রপতি তাদের কিন্তু গেও হয় না, লেসবিয়ানও হয় না, একজন রাষ্ট্রপতি ধর্মীয় হয়, এবং এমনকি তারা এখন পর্যন্ত একজন নারীকেও নেননি, তারা পুরুষ রাষ্ট্রপতির মধ্যে নিয়ে গেছেন। তাদের ডলারে লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, তারা বিভিন্নভাবেই থাকেন এই জায়গাতে। যুক্তরাষ্ট্র অনেক সময় আমাদের এইগুলো নিয়ে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানের রাহিম কেন লেখা হয়, লেখা হয়, যেখানে ইউকের পতাকার মধ্যেও ক্রস চিহ্ন আছে। আমি এগুলো বললাম এই কারণে যে আমরা আমাদের দেশে থেকে কতটা পর্যবেক্ষণ থাকতে পারি। আমাদের দেশের একটি রাজনৈতিক দল তারা এই যে যুক্তরাষ্ট্র এত কিছু করে, আমাদের দেশে একটি রাজনৈতিক দলের একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির কখনো ভাবতে ইচ্ছা করে না যে তিনি তার ওই পবিত্র স্থানে আছেন যেখান থেকে এই কাজগুলো করা যায় না। তারা প্রত্যেকে এমন, যেটি সদরুল হাসান বলছিলেন, যেন তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল। এবং যখন গণহত্যা আসলো, যে আন্দোলন, সেখানেও আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আসাদুজ্জামান খান কামাল, তিনি বলছেন যে পুলিশ এসে দেখাচ্ছে যে মারার ইয়ে। এই জায়গাগুলোকে আমি একটু ব্যাখ্যা জানতে চাই। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ না, কিন্তু তারপরও আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে বা এই বাংলাদেশকে নিয়ে কেমন স্বপ্ন দেখছেন আপনি? তারা কি করেছে? না, আমার মতে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে একটা বলতে চাই। কয়েক বছর আগে আমাদের কিছু আমেরিকা থেকে কিছু কনসালটেন্ট এসেছিল। আমি চট্টগ্রাম কলেজ থেকে পাশ করেছিলাম অনেক বছর আগে, তো একটা পুণ্যমিলনী হচ্ছিল চট্টগ্রামে, তো আমি মনে করলাম ওদেরকে নিয়ে একটু চট্টগ্রামটা দেখাবো। ওই প্রোগ্রামে যে আমাদের চট্টগ্রাম কলেজের পুণ্যমিলনী অনুষ্ঠানে আমার বিদেশিদেরকে সাথে করে নিয়ে গেলাম, আমাদের সংস্কৃতিটা দেখাবো, কারণ ওখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। ওই কালচারাল প্রোগ্রামে আমি নিজেই অবাক হয়ে গেলাম, বঙ্গবন্ধু এবং এই যে পুরা মানে ডাইনেস্টির একটা অনুষ্ঠান হলো। তো আমি আমার বিদেশি বন্ধুদেরকে বলতে আমি আশা করছিলাম যে তারা রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলগীতি বা আমাদের দেশের কিছু সংস্কৃতি ওরা দেখবে। ওরা জিজ্ঞেস করলো এটা কি হচ্ছে, আমি ওদেরকে বাংলায় ইংলিশে এক্সপ্লেইন করছি যে দিস ইজ অ্যাবাউট দ্য ফাদার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দিস ইজ অ্যাবাউট আওয়ামী লীগ। আমার লজ্জা লাগছে যে একটা কলেজের পুণ্যমিলনী অনুষ্ঠানেও সেখানেও রাজনীতি, সেখানেও আপনার ওই পরিবারকে হাইলাইট করে
একটা সেখানে কি রাজনীতি না একটি পরিবারের বন্দনা? একটি পরিবারের সম্পর্কে পুরো অনুষ্ঠানটা হচ্ছে একটা কলেজের পূর্ণমিলনী অনুষ্ঠানে। হ্যাঁ, এই কথাটি আমি আসলে বলতে পারছিলাম না, আপনার কথা থেকে সূত্র পেলাম। সদরুল হাসান, আপনাকে জানতে চাই, আসলে কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো নাকি পরিবার বন্দনা নিষিদ্ধ করা হলো? এটা আওয়ামী লীগ কি রাজনীতিই করছিল গেল 15 বছর? মানে এই জায়গাটা একটু আপনার সাথে আমি একমত। আসলে আমি কোনো মতামত দিচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে আসলে কি হলো, আওয়ামী লীগ রাজনীতি কি করছিল? না, রাজনীতি আসলে আওয়ামী লীগের রাজনীতি করছিল না। সত্যিকার অর্থে আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের যে সমস্ত মূলনীতি ছিল সেখানে কিন্তু ব্যক্তি বন্দনার কোনো বিষয় ছিল না। সেখানে দেশের কথাই ছিল, সেখানে আপনার রাষ্ট্রের কথাই ছিল, সেখানে জনগণের কথাই ছিল। কিন্তু একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসার পর একজন ব্যক্তিকে ফোকাস করেছে। আর আমাদের তো আরো অনেক নেতা ছিল, এখনো তারা বলছেন মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই যে গালফোলা প্রশংসা, এটা দিয়ে আমরা কি, মানে যেটাকে বলা হয় যে এটা দিয়ে কি পানি ধুয়ে খাবে জাতি? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, যে আমাদের অতীতের অনেক নেতা আছেন এবং সবারই কারো কম কারো বেশি, আমাদের রাজনীতি বলেন, আমাদের রাষ্ট্র গঠন বলেন, আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের স্বাধীনতার সংগ্রাম বলেন, সবারই কম বেশি অবদান আছে। কিন্তু দেখেন, আওয়ামী লীগেরই 4 জন নেতা আছে আরো, তাদের কিন্তু কখনোই আওয়ামী লীগ ফোকাসে আনে নাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল কে? আওয়ামী লীগ প্রতিষ্ঠা আসলে করেছিলেন, যদি আমি সেভাবে বলি তাহলে মাওলানা ভাসানীর নামটাই সবার আগে। আবুল হাশিম মাওলানা ভাসানী। হ্যাঁ, আবুল হাশিম মাওলানা ভাসানী, ওনাদের নামটাই সামনে চলে আসে। এবং শেখ মুজিবুর রহমান কিন্তু পরবর্তীতে উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। এবং একটা ঘটনাচক্রে উনি সামনে এসছেন, কারণ আবুল হাসান উনি জেলখানায় কোন একটা মামলার কারণে চলে গেছিলেন, সেই জন্যে ওই সময়ে আপনার শেখ মুজিবুর রহমান সামনে চলে আসে। তারপরে তার অবদানের জায়গাটাকে আমরা সামনে আনতে চাই, কিন্তু বিষয়টা কি এমন ছিল যে তারা এক ধরনের খুব চরম অন্যায় করতেন, কিন্তু সেই অন্যায়টাকে এটি ওই হীরক রাজার দেশের রাজার মতো, যে ওরা যত কম জানে যত বেশি জানে তত কম মানে, সেই কারণে জাতিকে বেশি জানতে দিয়ে না। এক্স্যাক্টলি আমি আপনার সাথে সম্পূর্ণভাবে এই জায়গাটায় একমত হব। এবং আপনার আওয়ামী লীগ দেখেন এবার যেটা করেছে, আপনার কি জন্মশতবার্ষিকী, শুধু এই একটা পালন করতে গিয়ে 1000 কোটি টাকার উপর খরচ হয়েছে। মুজিব বায়োপিক নামে একটি সিনেমা বানিয়েছে, 32 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকাও খরচ হয়নি, 30 কোটি টাকা নাই হয়ে গেছে। এটাকে তারা বলেছেন যে প্রচারেই বলে এই টাকা খরচ হয়েছে। প্রতিটা অফিসে মুজিব কর্নার নামে একটা কর্নার করা হয়েছে, এবং কোনোটাই কয়েক লক্ষ, মানে কোন জায়গায় এরকম হয়েছে 1 কোটি টাকার উপরে ওই মুজিব কর্নার। এবং বাংলাদেশে যেই সময় এটা করা হয়েছে সেই সময় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, মরিচের দাম ঊর্ধ্বমুখী, তিনি বেগুন খেতে মানা করতেন। এবং আপনি ওই মুজিব কর্নারে গেলে দেখবেন, আপনারা, আমি জানি না দেখার সুযোগ হয়েছে কিনা, আমরা তো বিভিন্ন অফিস আদালতে যেতাম, জাস্ট 2-3টা বই দেওয়া ওখানে কর্নারের মধ্যে, আপনি গেলে আর কিছুই পাবেন না, কিন্তু এটার খরচ কত? 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা। জাস্ট আপনার এই একটা জন্মবার্ষিকী পালন করতে গিয়ে 1000 কোটি টাকার উপর খরচ করেছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে একজন ব্যক্তিকে, একটি বিষয় আপনার সাথে যোগ করতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগের এই গণহত্যাটাই কি শুধু বিচার, নাকি এই যে এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু গণহত্যা নিয়ে কোনো আলোচনাই করতে পারলাম না। আমরা তাদের 15 বছরের বিভিন্ন ঘটনার আলোচনা করলাম। আসলে কোনটি বিচার, কোন বিচার আপনি শেষ করতে পারবেন? আমি সবচেয়ে বেশি বড় জায়গা এবং সবচেয়ে বেশি ফোকাস দিব আমাদের এই যে হত্যা যেটা হয়েছে আপনার 5ই আগস্ট পর্যন্ত, জুলাই গণ অভ্যুত্থানের যে এবং বিপ্লবের যে সময়ে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। এটা হলো প্রথম, কারণ আপনি এই বিচারগুলো করতে হবে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে। এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে যখনই আপনি এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবেন, তখনই কিন্তু অলরেডি জাতিসংঘের যেই
এখানে তদন্ত কমিশন হয়েছে, সেই তদন্ত কমিশনে কিন্তু জাতিসংঘের রিপোর্টে ডিটেইলস বলা হয়েছে এবং এই বিচার যদি আপনি না করেন কোনো মতে তাহলে কিন্তু আপনি জাতিসংঘ কনভেনশন অমান্য করলেন এবং জাতিসংঘ আপনাকে কিন্তু সন্ত্রাসী বেশি প্রায়োরিটি, এবং এটা আমি মনে করি খুব দ্রুততার সাথে করতে হবে। আরেকটা ছোট বিরতি, মান বজায় রেখে সকল কমপ্লায়েন্স বজায় রাখতে হবে একদিকে, আবার বিচারও করতে হবে। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হলো। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি শেষে ফিরে আবার আলোচনা শুরু করব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনাতেই শেষ হয়ে যাচ্ছিল, তবে আমি বাধ্য হচ্ছে, জন চৌধুরী বলছিলেন যে আরও একটি স্পেক্টে কথা বলতে। জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে আপনি তথ্য প্রযুক্তি খাতের ঘটনাগুলোও জানেন, নিশ্চয়ই এখানেও অনেক প্রজেক্টের কথা আছে, অনেক কিছু আছে, কিন্তু আসলে এটি শেষ হবে না। যেই সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা অনেক আইনি ব্যাখ্যা জেনেছি যে জামাত ইসলামীর এক ধরনের অপরাধ ছিল যে মুক্তিযুদ্ধের সময় এই সন্ত্রাস বিরোধী আইনে জামাতকে নিষিদ্ধ করেছিল, এবং তার আগে কাদের মোল্লাদের ফাঁসির জন্য তারা একটা জমায়েত, এইগুলো সব কিছু জানি জায়গার থেকে আমরা ভাবি। কিন্তু সবচেয়ে বড় কথা, এই গণহত্যার জায়গাটি কিন্তু জাতিসংঘ স্বীকৃত হয়ে গেছে এবং জাতিসংঘ সম্ভবত এই কিলিংটাকে এত দ্রুত এর আগে আর কোনো কিলিংয়ের ব্যাপারে হয়নি। আমরা এই মুহূর্তে যেই আলোচনাটায় যেতে চাই সেটি হলো যে খুবই টক অফ দ্য টাউন না টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল, সেটি হলো যে ভারত পাকিস্তানকে ধূলিসাৎ করে দিবে, পাকিস্তান ভারতের 3টি রাফাল ফেলে দিল, সব কিছু ফেলে দিল, এবং আজকে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বললেন। ডোনাল্ড ট্রাম্প ভারতেরও প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, পাকিস্তানেরও না, তিনি যুক্তরাষ্ট্রের। যাই হোক, আমরা আবারও প্রমাণ পেলাম যে যুক্তরাষ্ট্রই হয়তো বা পৃথিবীর রাজা, এটা আমরা বুঝি যে সব দেশের রাজা সে। ট্রাম্প বললেন টুইট করে যে তারা রাজি, এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা বলার সাথে সাথে দুই দেশে বললেন রাজি। জিনিসটা আমরা ছোটবেলায় খেলাটা এমন যে একজন নিজেকে পাকড়াও করে বলে এই আমাকে ছেড়ে দে, তারপর মানে ধরে রাখা, মানে ওনারা কি বসেছিলেন কেউ বলবে যুদ্ধ বন্ধ করেন, তারপর যুদ্ধ বন্ধ হয়ে যাবে? এই 4 দিনের এই যে মানুষগুলো মারলেন, যুদ্ধ করলেন, এটা কি মনে হয় সদরুল হাসান আপনার, এটা কি যুদ্ধ ছিল নাকি না ওনারা কি করলেন? ভারত এবং পাকিস্তান অনেক বড় দেশ, তারা অনেক জ্ঞানী গুণী, অনেক কিছু, তারা নরেন্দ্র মোদী আর শেহবাজ শরীফ। এই বিষয়টা আমি একটু এইভাবে দেখি, মোদির এই যুদ্ধটা দরকার ছিল, কারণ মোদির যুদ্ধ ছিল দরকার ছিল এই জন্যে মোদির জনপ্রিয়তায় কিছুটা ধস নামা শুরু হচ্ছিল তো, এবং সামনে কিছু মোদির নির্বাচন আছে, তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন যে এই ধরনের ঘটনাগুলো ভারতে ঘটে, এবং বিশেষ করে বিজেপি আসার পরে বিজেপি এই কাজগুলো করে। যখনই বিজেপির জনপ্রিয়তায় ধস নামে তখন হয় পাকিস্তানের সাথে তারা যুদ্ধ বাঁধায় অথবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। এবং আপনি দেখবেন যে যখন আমাদের এই বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গ অথবা আমাদের এই 7 সিস্টারে বিশেষ করে ত্রিপুরা এইসব জায়গায় ইলেকশন হয়, এইসব জায়গায় ইলেকশনের সময় কিন্তু আপনার ওখান থেকে বাঙালিদের বের করে দেওয়া, ওখানে মুসলিম নিধন, আপনার ওখানে মুসলিমদের উপর নানা ধরনের নির্যাতন, বিশেষ করে গরুর মাংস, ওখানে তো গরু জবাই নিষিদ্ধ। তো এই ভারত হলো সবচেয়ে বেশি 3rd লার্জেস্ট কান্ট্রি গরুর মাংস তারা এক্সপোর্ট করে, হ্যাঁ, সেই মাংস কি জবাই ছাড়াই এক্সপোর্ট করে, হ্যাঁ, এবং সে এখন যে কমপ্লায়েন্স, সৌদি আরবেও ওরা কিন্তু মাংস রপ্তানি করে, মানে বিসমিল্লাহ বলে জবাই করাটা এখন একটা কমপ্লায়েন্সের পার্ট, এবং হুজুর রাখতে হবে ওখানে, এইটা আবার ভিডিও করে দেখাতে হবে যে হুজুর ওখানে জবাই করার সময় ভারত গো মাংসর কথা বলে। তো এইটা মোদির তরফে আপনি বলতে পারেন যে এক ধরনের সে যুদ্ধ দামামা, মানে যুদ্ধ অবস্থা তৈরি করে একটা অ্যাডভান্টেজ নিয়েছে। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাটা কি? পাকিস্তান আসলে যুদ্ধ চাচ্ছিল না, কিন্তু পাকিস্তানেরও কিছু রাজনৈতিক এবং বিশেষ করে যদি এই ধরনের ভারতের এই রকমের উস্কানির মুখে পাকিস্তান চুপ করে বসে থাকে তাহলে পাকিস্তানের গভর্নমেন্টও টিকবে না, যার কারণে পাকিস্তানকে রেসপন্ড করতে হয়েছে। হ্যাঁ, এবং পাকিস্তানের সেনাবাহিনীও নানা সময় নানা রকমের আপনার রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকার জন্যে প্রশ্নের সম্মুখীন। এবার কিন্তু এই ঘটনার মাধ্যমে
তারা জি। ওই জায়গাটা কাভার করতে পেরেছে। জি, আমি সময় শেষ, আমি জন চৌধুরীর কাছে যাব। আমি ডোনাল্ড ট্রাম্পের টুইটটা নিশ্চয়ই আপনি পড়েছেন। জি। ডোনাল্ড ট্রাম্পের টুইট তো তিনি বলেছেন যে রাতভর কথা হয়েছে, দুই দেশই ইমিডিয়েট এফেক্টে যাবে যুদ্ধবিরতি। Ceasefire. একদম শেষ একটি বাক্য ছিল, এই বাক্যটি পড়েছেন কিনা আপনি যদি একটু বলেন, আপনি তো আমেরিকায় ছিলেন। জি। শেষ বাক্যটি ছিল এমন যে দুই দেশের বুদ্ধিমান এবং কমন সেন্স এবং ইন্টেলিজেন্সের আমি তারিফ করি যে তারা এটি করেছে। এই লাইনটাকে আপনি একটু আমেরিকানদের ভাষায় যদি বলেন। এটা একটা সার্কাস্টিক বলতে পারি আমি। আমি আপনাকে পুরোটা বলি, সেটি হলো যে কংগ্রাচুলেশনস টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স। কমন সেন্স আবার অ্যালফাবেটিক্যাল, মানে বড় হাতের অক্ষরে লেখা, কমন সি বড়, সেন্স বড়, অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। অর্থাৎ দুই দেশকে সে কংগ্রাচুলেট করছে যে কমন সেন্স আছে, তাদের সাধারণ জ্ঞান আছে, এই সাধারণ আর একটা হলো যে গ্রেট ইন্টেলিজেন্সের বিষয় দুই দেশের যুদ্ধ। এটাকে কি খুব প্রেইজ করা হলো, প্রশংসা করা হলো দুই দেশকে? না, আমার মতে আমেরিকানরা কি বলে? মানে ট্রাম্পের একটা স্টাইল আছে, সেটা হলো এই মুহূর্তে ও যেভাবে টুইটটা করেছে যে সিলি বয়েস স্টপ ফাইটিং অ্যান্ড ও ইউ হ্যাভ শোন ইউর ইন্টেলিজেন্স, মানে এটা একটা সার্কাস্টিক ছোট সিলিবারের জন্য এটা করা, সার্কাস্টিক একটা সার্কাজম করে একটা ছোট করে দেখা, মানে তোমরা কি করতেছো, এইসব খেলাধুলা বন্ধ করো। তার মানে এটা যুদ্ধ খেলাই করতেছিল, যুদ্ধ খেলাই হচ্ছিল। তো মানে ফর হিম it's something that he doesn't want to pay attention to, and he thinks that it's basically একটা বাচ্চা ছেলের গেম করা হচ্ছিল এখানে, unnecessary যেটাই হোক না কেন। তো এটা বোঝা গেছে যে বাক্যটিতে সম্পূর্ণভাবেই তিরস্কার করার কথাটি বলা হয়েছে। দর্শক, আমরা খুব ছোটবেলায় যেটি শুনেছি গরিবের ঘোড়ারও, এই গরিবের ঘোড়ারও হলো যে ভারত এবং পাকিস্তান দুটি দেশের এখনো কোটি কোটি মানুষ খেতে পায় না। ভারতে অন্তত কয়েক কোটি মানুষ তাদের পাকা বাথরুম নাই। ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী অনেক কিছু করেন, কিন্তু তিনি যুদ্ধ করবেন এবং একই সাথে পাকিস্তানও যুদ্ধ করবেন, এবং তারা সারাদিন দুই দেশের বিভিন্ন রাজনীতিবিদরা বাংলাদেশকে বিভিন্ন সবক দিয়ে আসে। অথচ বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আর তারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, বাংলাদেশকে নির্বাচন নিয়ে কথা বলে, বাংলাদেশকে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান খুব জ্ঞানী জাতি আর বাংলাদেশ কিছুই বোঝে না। ইদানিং ভারতের সাংবাদিকরাও এমন বিভিন্ন কথা বলে। আমরা আশা করব যে অবশ্যই ভারতীয়রা অনেক জ্ঞানী জাতি হিসেবে, আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি না, সেই জাতি আগামী ভোটে নিশ্চয়ই জ্ঞানী রাজনীতিবিদদেরকে তাদের নির্বাচনে জয়ী করবে, এবং পাকিস্তানও যেন এই ইমরান খানকে যেভাবে সরিয়ে দেওয়া সেই রাজনীতির দিকে না যায়, তারাও যেন ভোটের রাজনীতিটি শুরু করে। বাংলাদেশ কিন্তু ভোটের জন্য ৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু করেছিল, ২৪-এর গণ অভ্যুত্থানও করেছে। এই বিষয়গুলো দেখে যেন ভারত পাকিস্তান বাংলাদেশকে সেলুট দেয় একজন বাঙালি বাংলাদেশি হিসেবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।